দেবরিন এবং মীনাক্ষীর প্ল্যান অনুযায়ী এবার পুজোতে একসাথে বসাবে স্বামী স্ত্রী রূপে কুসুম এবং আয়ুষ্মানকে। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুম বলছে আমার কোষ্ঠীতে দোষ রয়েছে, সে কারণেই কি আমার সাথে এত অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো। এদিকে পুরোহিত মশাই বলতে থাকে রাজশেখর আজ তাহলে আমি আসি। তখন রাজ বলতে থাকে তাহলে আমি ইন্দ্রাণীকে ডেকে নিয়ে আসি। তখন পুরোহিত মশাই বলেন না না, ওকে কাজ করতে দাও, তোমরা বরং কাল সকালে 10টার মধ্যে মন্দিরে পৌঁছে যাও, আমি সমস্ত ব্যবস্থা করে রাখবো, তোমরা যথাসময় পৌঁছে যাও। কাল গ্রহ শান্তির পূজা সম্পন্ন হলে সমস্ত দোষ কেটে যাবে। যার সঙ্গে রাত সহ সবাই খুশি হয়ে যায়। এই বলে গুরুদেব ওইখান থেকে চলে যায় আর কুসুম খুব চিন্তিত হয়ে পড়ে। এদিকে দেখা যায় ঈশান একাই কথা বলছে। ঈশান বলছে একটা মেয়েকে ফোন করতে গিয়ে তোর হাত পায়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, গলাও তো শুকিয়ে যাচ্ছে। তখন জল খেতে থাকে ঈশান। আমি যে ফোন করব আমার মুখের উপরে যদি ফোনটা রেখে দেয়, বকাবকি করে, এর থেকে বেশি কিছু হবে না, কি যায়, আমি বরং ফোনটা করেই নিই। এই বলে ঈশান ওই মেয়েটিকে ফোন করতে যায় আর বলে শুধু ফোন করবার সরি বলবো। তখন মেয়েটি ফোন করে বলতে থাকে হ্যালো, কিন্তু ঈশান কথা বলার সাহস পায় না, তবু সাহস করে কথা বলতে থাকে। কিন্তু ঈশান সাহস করে কথা বলার চেষ্টা করে, ঈশানের গলা দিয়ে একটু আওয়াজ বের হচ্ছে না। কি ব্যাপার, আমার গলা দিয়ে আওয়াজ কেন বের হচ্ছে না? তখন মেয়েটি বলতে থাকে কি ব্যাপার, আপনি ফোন করে কেন কথা বলছেন না? যদি কথা নাই বলেন তাহলে ফোন কেন করেছেন? আর শুনুন, কথা যদি নাই বলতে পারেন এভাবে ফোন করে কাউকে ডিস্টার্ব করবে না, বুঝতে পেরেছেন? বিরক্তিকর। এই বলে মেয়েটি ফোনটা রেখে দেয়। আর তখনই ঈশানের গলা দিয়ে আওয়াজ বের হয়ে যায়। বলছে কি ব্যাপার, এখন তো ঠিকই গলায় আওয়াজ বের হচ্ছে, তখন কেন বের হচ্ছিল না? তখন ঈশান বলতে থাকে কে এই মেয়ে? তার গলা শুনে আমি বরফের মতো জমে গেলাম। এর আগে তো আমি কত মেয়ের সাথেই কথা বলেছি, আমি ঈশান গাঙ্গুলি, মেয়েরা আমার জন্য পাগল, কিন্তু এই মেয়ের কথা শুনে আমি পুরোই বোবা হয়ে গেলাম। না না, আমাকে তো এই মেয়েটার নাম জানতেই হবে। এই বলে আবারও ফোন করতে যায়, বলছে না না, ফোন করা ঠিক হবে না, ঈশান এত বাড়াবাড়ি করিস না, তো দেখছিস তোর সাথে কথা বলতেই চাচ্ছে না, রেগে যাচ্ছে, বকাবকি করছে, কিন্তু তাহলে আমি নামটা কিভাবে জানবো, কি যে করি? তো এরকম করতে থাকে ঈশান। তারপর নিজে নিজে বলতে থাকে ঠিক আছে, অনেক সময় পরে রয়েছে, আমি না হয় অন্যভাবেই নামটা জেনে নিব। এই বলে ঈশান ওইখান থেকে চলে যায়। এদিকে আয়ুষ্মান কম্পিউটারে থেকে সে চোখওয়ালা মেয়েটিকে খুঁজতে থাকে, অনেকগুলো মেয়েকে দেখতে থাকে, কিন্তু এই চোখ কোনো মেয়ের সঙ্গে মিলাতে পারে না। তখনই ওইখানে ঈশান চলে আসে, বলছে বাইদা কি করছিস, এত মেয়ের ছবি নিয়ে তুই কি করছিস? বুঝতে পেরেছি এই চোখওয়ালা মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছিস, তাই তো? তখন বলে আয়ুষ্মান জানিস তো কোনো মেয়েটির সঙ্গেই মিল খুঁজে পাচ্ছি না, রাতুল কতগুলো মেয়ের ছবি তুলে দিয়েছে, তারপর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। তখন ঈশান বলে বুঝতে পারছি ব্যাপারটা না অনেকটাই এগোচ্ছে, তার মানে ভাইদা তুই কি ওই মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিস? তখন আয়ুষ্মান বলে কি বলছিস এসব? তখন ঈশান বলে যাই হোক তুই চিন্তা করিস না, আমি রাতুলদাকে বলে দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব হয় মেয়েটাকে খুঁজে বার করতে। তখন আয়ুষ বলে আমি জানি না ঈশান, এই চোখ দুটো এখন কি কাজে ব্যস্ত, কি করছে এখন আমি জানি না, কিন্তু আমি জানতে চাই ঈশান। যা শুনে ঈশান অবাক হয়ে আয়ুষ্মানের দিকে তাকিয়ে আছে। এদিকে কুসুম জামা সিলাচ্ছে তার বাবার। তখন ঘন্টু বলে দিদি কি করছিস? তখন বলে বাবার জামার বোতাম সিলাচ্ছি। তখন ঘন্টু বলে দিদি আমাকে শিখিয়ে দিস। তখন বলে ঘন্টু তোকে সেলাই কোনো শিখতে হবে? তখন ঘন্টু বলে তুই বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে গেলে আমাকে তো সব কাজ করতে হবে, তাই না? তখন কুসুম বলে না না, আমাকে কোথাও যেতে হবে না, আমি তো প্রতিদিন এখানে কাজে আসবো, কাজ করব, জানিস তো বিয়ের পরেও কাজ করব, তোর আর বাবা রান্নাও রেঁধে দিয়ে যাব। তখন ঘন্টু অনেক খুশি হয়। এদিকে ঘন্টু বলতে থাকে রাতুল সাহেবকে না আমার খুব পছন্দ। তখন ঘন্টু বলতে থাকে দিদি তুই রাতুল সাহেবকে কি বিয়ে করে সুখী, তুই পছন্দ করিস? তখন বলে শুন ঘন্টু, রাতুল সাহেবকে সবাই পছন্দ করেছে, দেবীমা পছন্দ করেছে, তাহলে আমি কেন পছন্দ করব না, আমিও পছন্দ করেছি। যা শুনে কুসুমের বাবা অনেক খুশি হয়। তখন কুসুমের মায়ের ছবির সামনে গিয়ে বলতে থাকে জানো তো এতদিনে তোমার মেয়ের জন্য আমি একটি ভালো ছেলে জোগাড় করতে পেরেছি, আগে হয়তো ভুল করেছিলাম, কিন্তু এখন না ঠিক ভালো একটি ছেলে জোগাড় করেছি। এটা বলে খুব খুশি হয়ে যায় কুসুমের বাবা। তখন কুসুমকে বলে কুসুম কালকে আমি মালদা যাব, আমার ব্যাগপত্র গুছিয়ে রাখিস। তখন বলে বাবা মালদা কেন যাবে? তখন কুসুমের বাবা বলে তোর মা মানত করেছিল গ্রামের মন্দিরে তোর জন্য পুজো দিতে, তাই তোর মা তো নেই,
তাই এখন আমি পুজো দিব, এজন্যই আমি কালকে মালদা যাব। তখন ঘন্টু বলে, বাবা আমিও তোমার সঙ্গে যাব। কুসুম বলে, তাহলে আমিও যাব। তখন কুসুমের বাবা বলে, না না, একদম তুই ছুটি নিবি না, তোর বিয়ের সময় তোকে ছুটি নিতে হবে, তাই না, তোকে যেতে হবে না। তখন ঘন্টু বলে, চিন্তা করিস না দিদি, আমি আর বাবাই যাব, আসার সময় তোর জন্য না গুড় বাদাম নিয়ে আসবো, ঠিক আছে। তো এটা বলে তিনজনেই খুশি হয়ে যায়। আর তখন ঘন্টু বলতে থাকে, দিদি রাতুল সাহেবকেও পছন্দ, কিন্তু ছোট সাহেবকে আমার বেশি পছন্দ। ছোট সাহেবকে তার অনুষ্ঠানের দিন কি হিরোইনা লাগছিল, রাতুল সাহেবের সঙ্গে বিয়ে না হয়ে ছোট সাহেবের সঙ্গে বিয়ে হলে কি মজা হতো না। তখন কুসুম অবাক হয়ে যায়, বলছে ঘন্টু। আর তখন কুসুমের বাবা এসে ঘন্টুকে মারতে থাকে, বলছে কি বলছিস তুই, তোর সাহস তো কম নয়। যা দেখে কুসুম অবাক হয়ে যায়। এদিকে মীনাক্ষী দেবলীনাকে খুঁজে বেড়াচ্ছে, তাকে খবর পাঠিয়েছে, কেন আসছে না এটা নিয়ে চিন্তিত। তখনই দেবলীনা এখানে চলে আসে, বলছে আন্টি তুমি সবসময় আমাকে কেন ডাকো, তোমার কোনো বন্ধুবান্ধব নেই না, তোমার সাথেই আমার সময় কাটাতে হবে, নিজস্ব কোনো পার্সোনাল লাইফ নাই তাই তো। তখন মীনাক্ষী বলে, শুনে মীনাক্ষী বিনা দরকারে না কাউকে ডাকে না, আজকে আয়েশা এবং কুসুমের একটা ধামাকা খবর রয়েছে, এই জন্যই ডেকেছি। ঠিক আছে, তোমার যখন সময় নেই তাহলে শোনা লাগবে না। তখন দেবলীনা মীনাক্ষীকে তেল মারতে থাকে, বলছে এখন আমার মীনাক্ষী আন্টিকেও তেল মারতে হবে। এদিকে ঘন্টু কুসুমকে নিয়ে ছোট সাহেবের বিয়ের কথা বললে ঘন্টুর বাবা ঘন্টুকে মারতে থাকে, বলছে তোর এত বড় সাহস, আর কখনো যদি এই কথা বলেছিস তোকে মেরেই ফেলবো, এ কথা বলাও পাপ। তখন ঘন্টু বলে, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। তখন কুসুম বলে, ঘন্টু হয়ে আমি ক্ষমা চাচ্ছি বাবা। তখন কুসুমের বাবা বলে, না না, এ কথা যদি আর কখনো বলিস না তোর দাঁতের পাটি আমি একদম খুলে ফেলবো, বুঝতে পেরেছিস। কুসুমের সঙ্গে আয়েশ বাবার কোনোদিন কোনো সম্পর্ক হতে পারে না। যা শুনে কুসুম অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে মীনাক্ষী দেবলীনাকে সমস্ত কিছু খুলে বলার পর অনেক খুশি হয়ে যায়, বলছে এটাকেই কাজে লাগাতে হবে। আন্টি তোমাকে একটা কাজ করতে হবে, আমার মাথায় একটা আইডিয়া চলে এসেছে। যেহেতু কুসুম এবং আয়ুষ্মানের একই দোষ, মন্দিরে একসাথে দুজনকে পাশাপাশি বসাতে হবে স্বামী স্ত্রীর মতো। যা শুনে মীনাক্ষী অবাক হয়ে যায়, বলছে ওরা তো বিয়েই করেনি। তখন দেবলীনা মনে মনে বলতে থাকে, এই মহিলা যদি একটু বুদ্ধি থাকে। তখন দেবলীনা বলে, আমি তো বলছি না বিয়ে করেছে, বাস ওদের পাশাপাশি বসাতে হবে, জনে জনে দেখবে এই দুজন গাঙ্গুলি পরিবারে বড় ছেলে কাজের মেয়েকে বিয়ে করছে। আর তখন মীনাক্ষী বলে, বললেই হলো, ওইখানে কি দিদি থাকবে না, আর দিদি এটা মেনে নিবে। তখন দেবলীনা বলে, থাকবে না মানে পুজোর শুরুতেই থাকবে না, পরে আসবে, লেট করে আসবে, বুঝতে পেরেছ, উনি আসার আগে তোমাকে এই কাজটা করতে হবে। যা শুনে মীনাক্ষী তো অবাক হয়ে যায়। এদিকে ঘন্টু তো খুব কান্না করতে থাকে। এদিকে শঙ্কর তার ছেলে মেয়েকে বলতে থাকে, শোন ঘন্টু, আর কোনোদিন যদি তোর দিদির সঙ্গে আর কোনো ছেলেকে জড়াস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি চাই রাতুলের সঙ্গেই কুসুমের বিয়ে হবে, অন্য কোনো ছেলের সঙ্গে নয়। আমি আমার মেয়ের জীবন নিয়ে আর কোনো ছেলেমেয়ে খেলতে চাই না। আয়ুষ্মান বাবার সঙ্গে আমাদের ঋণের কোনো শেষ নেই। আয়ুষ্মান যদি না থাকতো তোর দিদিকে কাছে পেতি না, অজয় তোর দিদির জীবনটা শেষ করে দিত। অতএব আয়ুষের সঙ্গে জড়িয়ে আর কোনো কথাই কখনোই বলবি না, মনে থাকবে। ঘন্টু বলে, হ্যাঁ বাবা মনে থাকবে। এই কথা বলে শঙ্কর ওইখান থেকে চলে যায়। আর ঘন্টু কান্না করতে থাকে, বলছে দিদি বাবা আমাকে মারলো, আমি তো এমনিই বলেছিলাম। তখন কুসুম তার ভাইকে সান্ত্বনা দিয়ে বুকে জড়িয়ে নেয়। এদিকে মন্দিরে সবাই রেডি হয়ে চলে এসেছে, তো মন্দিরে চলে যাবে। দেবীমার মনে একটু খারাপ দেখতে পায়। তখন আয়ুষ বলে, মা তোমাকে একটু অন্যমনস্ক লাগছে। বলছে, না না, কোনো অন্যমনস্ক নয়, কারণ আজকে মন্দিরে পূজা করলেই সব দোষ কেটে যাবে, অতএব আমার মন খারাপ করার কিচ্ছু নেই। আমি চাই তুমি সবসময় ভালো থাকো, শুধু তুমি নও, ঈশান, তোমরা দুজনেই ভালো থাকো, আর আমি থাকলে তোমাদের কোনো ক্ষতি আমি কখনোই হতে দেব না। তখন এখানে দেবলীনা চলে আসে। দেবলীনাকে দেখে মীনাক্ষী অনেক খুশি হয়ে যায়। তখন সবাই মন্দিরে যাওয়ার জন্য রওনা দিতে থাকে। আর তখন মীনাক্ষী দেবলীনাকে বলে, দেবলীনা কি করলে? আর তখন দেবলীনা বলে, তুমি শুধু আমার উপর ভরসা করে যাও, চোখ বন্ধ করে দেখো আমি কি কি করতে থাকি। এদিকে কুসুম খুব সুন্দর করে মন্দিরে গিয়ে পুজোর আয়োজন করতে থাকে আর বলতে থাকে, আমার আর ছোট সাহেবের কুষ্টি দোষ সব কেটে যাবে। এই বলে খুব খুশি হয়ে যায় কুসুম, আর মনের আনন্দে পুজোর আয়োজন করতে থাকে। তো টিভির স্তরে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।